সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও আদাব। বাংলাভিউ টিভির রাতের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সারাদিনের প্রকাশিতব্য কিছু সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। এছাড়াও দর্শক, আগামীকালের বিভিন্ন জাতীয় পত্রিকার প্রিন্ট বা পত্রিকার বিভিন্ন সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। প্রথমেই আমার কাছে সিলেটের একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com এই মুহূর্তে তারা যে প্রধান শিরোনামটি করে রেখেছে, প্রবাসীদের উপর ছাত্রলীগ ক্যাডারদের হামলায় মামলা, আসামি 40। দর্শক, আপনারা জানেন গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে সিলেটের একটি রেস্টুরেন্টে 3 প্রবাসীকে কটূক্তির জের ধরে এবং তারা সেই কটূক্তির প্রতিবাদ করায় ছাত্রলীগের সিলেট মহানগর ছাত্রলীগের কিছু ক্যাডার কিন্তু তাদের উপর হামলা করে তাদেরকে আহত করে। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে যখন ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়, পরদিন কিন্তু তারা সেখান থেকে চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরে যান এবং এই ঘটনায় কিন্তু মামলা করা হয়েছে এবং সেখানে 40 জনের নাম 40 জনকে আসামি করে কিন্তু সেই মামলাটি করা হয়েছে এবং মামলাটি করেছেন এই প্রবাসীদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম নামের একজন। আর এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত পলাশ নামের একজনকে কিন্তু তাৎক্ষণিকভাবেই পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছিল এবং তিনি সন্দেহভাজন হিসাবে তিনি এখনও পুলিশের হেফাজতে রয়েছেন, এমনটি কিন্তু siletview24.com তাদের সংবাদ শিরোনামে সংবাদটিতে বলেছে। দ্বিতীয় যে নিউজটি siletview24.com এই মুহূর্তে তাদের প্রধান শিরোনাম করে রেখেছে, সেখানে তারা বলছেন দায়িত্বে অবহেলার দায়ে কুলাউড়া থানার এএসআই প্রত্যাহার। কুলাউড়া থানার এএসআই মোহাম্মদ ওয়াসিম নামে একজন এএসআইকে প্রত্যাহার করেছে। তিনি তার দায়িত্ব অবহেলার কারণে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর বাড়িতে ডাকাতির সংগঠিত ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ কিন্তু ওনার বিরুদ্ধে পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এমনটি কিন্তু, এবং তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এমনটি কিন্তু সংবাদটিতে বলা হয়েছে। তৃতীয় যে নিউজটি siletview24.com তাদের শিরোনামে রেখেছে, সেখানে তারা বলছেন সিলেট মহানগর পুলিশের 10 সদস্য পুরস্কৃত। দর্শক, আপনারা জানেন সিলেট মহানগর পুলিশ কিন্তু প্রতি মাসেই তাদের কল্যাণ সভায় বিভিন্ন ভালো কাজের অনুপ্রেরণা যোগানোর জন্য তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পুলিশ সদস্যকে কিন্তু তারা পুরস্কৃত করে থাকে এবং এরই ধারাবাহিকতায় এবারের এই মাসের তাদের যে মাসিক কল্যাণ সভা হয়েছে সেখানে কিন্তু তারা 10 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে এবং তারা স্বেচ্ছায় রক্তদান করেছেন, এই জন্য তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়েছে এমনটি কিন্তু সংবাদটিতে বলা হয়েছে। এছাড়া চতুর্থ যে নিউজটি সংবাদ শিরোনাম করে রেখেছে, সেখানে siletview24.com বলছেন নিজের বাসার পাশাপাশি নগরকেও জকজকে রাখতে হবে, এটি বলেছেন কিন্তু মেয়র আরিফ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধুমাত্র নিজের বাসা শুধু পরিষ্কার করে রাখলে হবে না, সেখানে কিন্তু জনসচেতনতা বাড়ানোর জন্য এবং যাতে সম্পূর্ণ শহরকে ডেঙ্গুর আওতামুক্ত রাখা যায় এবং একটি সুন্দর স্মার্ট নগর হিসাবে গড়ে তোলা যায় সিলেটকে, সেজন্য শুধু নিজের বাসা বাড়ি কিংবা নিজের আশপাশ পরিষ্কার করলেই হবে না, সাথে এই সিলেট শহরকে কিভাবে পরিষ্কার রাখা যায় সে বিষয়ে কিন্তু তিনি নাগরিকদের কাছে সিলেটবাসীদের কাছে কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন এবং সে বিষয়ে কিভাবে এইটি করা যায় সেটি তার কিন্তু দায়িত্ব নাগরিকদের, এমনটি কিন্তু তিনি বলেছেন। এছাড়া আরেকটি নিউজ কিন্তু siletview24.com বেশ গুরুত্ব সহকারে তাদের লিড নিউজে রেখেছে, সেখানে তারা বলছেন সিলেট চেম্বারের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। দর্শক, আপনারা জানেন সিলেটের ব্যবসায়ীদের একটি বড় প্ল্যাটফর্ম হচ্ছে সিলেট চেম্বার এবং সেখানে কিন্তু নির্বাচন নিয়ে এবং ভোটার তালিকা নিয়ে সেটা বেশ কয়েকদিন ধরে সেখানে ঝামেলা চলছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু একটা ক্লান্তি লগ্নে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল যারা সিলেট চেম্বারের প্রশাসক হিসাবে, এবং তার 120 দিনের ভিতরে কিন্তু তিনি একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন এমনটি কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু আসাদুদ্দিন আহমদ ও তার টিম কিন্তু আজকে এই সিলেট চেম্বারের নির্বাচনের একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন এবং সেখানে কিন্তু নির্বাচনের যে নির্বাচন বোর্ডের যিনি প্রধান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান তিনি কিন্তু আজকে এই সংবাদ সম্মেলনে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচনে ভোটার হওয়ার জন্য চেম্বার সদস্যদের 22 জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং এরই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন সদস্যপদ সঠিকভাবে নবায়ন করে ভোটার হয়েছেন প্রায় 2465 জন। আর প্রয়োজনীয় কাগজপত্র
ত্রুটি থাকায় 44 জন ভোটার হতে পারেননি। অর্থাৎ দর্শক আপনারা বুঝতেই পারছেন যে প্রায় 2465 জন কিন্তু তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে পেরেছেন এবং সেখানে 44 জন বিভিন্ন কাগজপত্রের ত্রুটি থাকায় তারা কিন্তু ভোটার হতে পারেননি। এছাড়া কিন্তু তালিকাতে অর্ডিনারি ক্যাটাগরিতে 1413 জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে 1040 জন, গ্রুপ ক্যাটাগরিতে 11 জন এবং অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে একজন ভোটার হয়েছেন। এমনটি কিন্তু আজকে সংবাদ সম্মেলনে কিন্তু প্রকাশ করেছেন এবং এটি সংবাদ সম্মেলনে বলেছেন সিলেট চেম্বার অফ কমার্সের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়া কিন্তু আজকে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন সিলেট চেম্বারের প্রশাসক আসাদুদ্দিন আহমদ সহ অন্যান্যরা। এছাড়া দর্শক siletview24.com এই মুহূর্তে যে সর্বশেষ যে নিউজটি তাদের লিড নিউজে রেখেছে সেটি কিন্তু একটি অন্যরকম নিউজ এবং সিলেটবাসীর জন্য একটি সুখবরও বটে। কেননা সিলেট নগরীতে এবার ইমার্জেন্সি লেন এটি কিন্তু একটি স্বপ্ন দেখাচ্ছেন সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। যদিও কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সড়কে ইমার্জেন্সি লেন এই সভ্যতাটা কিন্তু এখনও গড়ে ওঠেনি, কিন্তু বিভিন্ন উন্নত বিশ্ব কিংবা যে কোনো সভ্য দেশে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা সড়কেই তাদের ইমার্জেন্সি লেন দেখা যায়, যেই ইমার্জেন্সি লেনে কিন্তু শুধুমাত্র সেখানে বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং পুলিশ সহ অন্যান্য ইমার্জেন্সির কাজে কিন্তু এটি ব্যবহৃত হয়। এটি কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে একদম নেই বললেই চলে এবং সেখানে কিন্তু অনেক সময় বিভিন্ন এই রাস্তায় যানজটের কারণে এবং ইমার্জেন্সি লেন না থাকার কারণে অনেক জরুরি রোগী এবং অনেক মৃত্যু পথযাত্রীও কিন্তু রাস্তায় গাড়িতে থেকে যানজটে থেকে কিন্তু মারা যান এবং সেই প্রেক্ষিতে কিন্তু সিলেটেই হয়তো বাংলাদেশের মধ্যে প্রথম ইমার্জেন্সি লেন তৈরি করা হবে এমনটি কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন মেয়র আরিফুল হক। এছাড়া তিনি কিন্তু এই পদক্ষেপের প্রথম স্টেপ হিসেবে তিনি কিন্তু আগামী সেপ্টেম্বর থেকে সিলেটে নগর এক্সপ্রেস নামে প্রায় 40টি বাসের মাধ্যমে তিনি কিন্তু নগরবাসীকে সুবিধা দিতে যাচ্ছেন যোগাযোগের মাধ্যমের ব্যবস্থা উন্নত করার জন্য এবং সিলেটকে একটি আধুনিক স্মার্ট নগর হিসাবে গড়ে তুলতে এটি তার একটি পদক্ষেপ এবং ইমার্জেন্সি লেন করার একটি প্রথম পদক্ষেপ এমনটি কিন্তু তিনি বলেছেন এবং সিলেটবাসীকে এমন স্বপ্নই দেখাচ্ছেন। দর্শক এই ছিল আমার কাছে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক আপনাদেরকে নিয়ে যাব এখন জাতীয় পর্যায়ের বেশ কিছু প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদে, যেখানে আমার কাছে প্রথমেই আছে বাংলাদেশের একটি অন্যতম জাতীয় সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে সেখানে তারা বলছেন চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা, 9 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। দর্শক আপনারা জানেন গত 6ই মে কিশোরগঞ্জে কিন্তু নার্স তানিয়াকে বাসে কিন্তু ধর্ষণের পর তাকে হত্যা করা হয় এবং এই ঘটনা কিন্তু সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল, যেটি একটি অত্যন্ত নির্মম এবং একটি গর্হিত কাজ এবং সেই কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু 9 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে এটি মামলায়। এটি কিন্তু একটি বিচার ব্যবস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এমনটি কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া কিন্তু দর্শক আরেকটি সংবাদ শিরোনাম খেলাধুলার সম্পর্কিত একটি নিউজ প্রথম আলো পত্রিকা তাদের এই মুহূর্তে দ্বিতীয় শিরোনাম হিসেবে রেখেছে, যেখানে তারা বলছেন এত নাটকের পর রিয়ালে নেইমার। দর্শক আপনারা জানেন ব্রাজিলিয়ান এই তারকা কিন্তু ফুটবলের একজন কিংবদন্তি বলা যায় বর্তমানে। ওনার কিন্তু বেশ জনপ্রিয়তা এবং জনপ্রিয়তার দিক দিয়ে উনি কিন্তু একজন ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সমস্ত বিশ্বেই সমাদৃত এবং সেই প্রেক্ষিতে উনি কিন্তু বেশ কয়েকদিন আগে বার্সেলোনা থেকে তিনি কিন্তু অন্য একটি ক্লাবে যোগ দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কি রিয়ালে আবার যোগ দিচ্ছেন নাকি এইরকম একটি কিন্তু বেশ আলোচনা চলছে এবং এটি কিন্তু বেশ একটি সমর্থিত সূত্রের খবর দিয়ে বলা হচ্ছে নেইমার হয়তো শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন। এই বিষয়টি নিয়ে নিউজ করে রেখেছে দৈনিক প্রথম আলো পত্রিকা। এছাড়া আরেকটি সংবাদ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করে রেখেছে দৈনিক প্রথম আলো, যেখানে তারা বলছেন নওয়াজ শরীফের মেয়ে গ্রেফতার। দর্শক আপনারা জানেন নওয়াজ শরীফ কিন্তু পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি কিন্তু পাকিস্তান মুসলিম লীগের একজন প্রভাবশালী নেতা এবং তিনি কিন্তু দুর্নীতির দায়ে বেশ কয়েকদিন ধরে কারাবন্দী হিসাবে আছেন। আজ কিন্তু তাকে সেই কারাবন্দী হিসাবে দেখতে গেলে তার মেয়েকে কিন্তু সেখান থেকে কারাগার থেকেই গ্রেফতার করা হয় এমনটি সংবাদ দিয়ে রেখেছে দৈনিক প্রথম আলো। এছাড়া দর্শক আরেকটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে তারা বলছেন ঈদের ছুটিতে এডিস মশা ঠেকাতে যা করবেন। এখানে কিন্তু বেশ কিছু ঈদের ছুটি, অনেক লম্বা ছুটি, প্রায় 1 সপ্তাহের বেশি সময় ছুটি। এই ছুটিতে কিন্তু বিভিন্ন জায়গায় পানি কিংবা অন্য কোনো ময়লা আবর্জনা জমে থাকলে সেখানে হতে পারে বিভিন্ন ধরনের
সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে শুরু করে এমনকি এডিস মশাও সেখানে কিন্তু প্রজনন করতে পারবে, এমনটি কিন্তু যারা স্বাস্থ্য বিষয়ক সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এমনটি বলছেন। এবং সেক্ষেত্রে ঈদের ছুটিতে কিন্তু এই এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেক্ষেত্রে কিছু করণীয় কিন্তু বেশ গুরুত্ব সহকারে এইটি প্রকাশ করেছে। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সর্বাধিক প্রচারিত দৈনিক এবং একটি জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ প্রতিদিন কিন্তু তাদের প্রধান শিরোনামে বেশ কয়েকটি নিউজকে স্ক্রলে তাদের প্রধান শিরোনাম হিসাবে রেখে থাকে। এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম হিসাবে রেখেছে, সেখানে তারা বলছেন এমপি হিসেবে শপথ নিলেন সালমা চৌধুরী। দর্শক, আপনারা জানেন কিন্তু মহিলা সংরক্ষিত আসনের 34 নং আসনের কিন্তু যিনি সংসদ সদস্য ছিলেন তিনি কিন্তু কয়েকদিন মারা যাওয়ার ওই আসনটি কিন্তু শূন্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে কিন্তু ওই আসনে সালমা চৌধুরীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই আসনের এমপি হিসাবে নির্বাচিত হন এবং তাকে কিন্তু আজকে তাকে এমপি হিসাবে শপথ গ্রহণ করানো হয়। এই ছিল দর্শক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এবং এছাড়াও যে আরেকটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন, সেখানে তারা বলছেন কাশ্মীর ইস্যুতে জাতির উদ্দেশ্যে যা বললেন মোদি। দর্শক, আপনারা জানেন কাশ্মীরে কিন্তু কাশ্মীর নিয়ে সমস্ত বিশ্ব কিন্তু এই মুহূর্তে একটি উদ্বিগ্ন অবস্থায় আছে। কি হতে চলছে কাশ্মীরে, সেখানে আসলে ভারতের আধিপত্য বিস্তারের যে একটি ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনায় কিন্তু আজ কাশ্মীর ইস্যুতে কিন্তু জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেছেন মোদি এবং এই বিষয়টি নিয়ে কিন্তু সংবাদ করে রেখেছে বাংলাদেশ প্রতিদিন। এছাড়া আরেকটি সংবাদ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, এটিও কিন্তু কাশ্মীর সম্পর্কিত একটি সংবাদ, যেখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলা হচ্ছে ফের যুদ্ধে জড়াচ্ছে ভারত পাকিস্তান। কাশ্মীর ইস্যু নিয়ে কিন্তু বেশ কয়েকদিন বললে ভুল হবে অ্যাকচুয়ালি। দর্শক, আপনারা জানেন বেশ কয়েক বছর ধরে কিন্তু ভারত এবং পাকিস্তানের ভিতরে একটি অন্তর্দ্বন্দ্ব চলে আসছে। সেখানে কিন্তু কর্তৃত্ব স্থাপন এছাড়াও ভারত এবং পাকিস্তানের এই কাশ্মীর নিয়ে কিন্তু বেশ কয়েকবার দাঙ্গা কিন্তু রূপ নেওয়ার সম্ভাবনা ছিল, যুদ্ধ সেখান থেকে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা এমনটি কিন্তু ছিল। এখন সেখান থেকেই কিন্তু আবার যে কাশ্মীরে বর্তমান ভারতের যে একটি আধিপত্য বিস্তার এবং ভারতের যে একটি তার এই দখলে নেওয়ার একটি প্রতিযোগিতা, সেখান থেকে কিন্তু পাকিস্তান কাশ্মীরের পক্ষে থাকবে, এই জিনিসটা থেকে ভারত পাকিস্তানের কি ফের আবার যুদ্ধে জড়াচ্ছে, এরকম একটি সংবাদ শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। এছাড়া কিন্তু আরেকটি সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন, যদিও এটি আন্তর্জাতিক একটি সংবাদ এবং এটি ভারতের যে একটি সর্বোচ্চ যে বেসামরিক সম্মাননা ভারতরত্ন এটি সম্পর্কিত একটি সংবাদ, যেখানে তারা বলছেন প্রণব মুখার্জির হাতে ভারতরত্ন সম্মাননা। প্রণব মুখার্জি কিন্তু ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং তিনি কিন্তু দেশটির 13তম রাষ্ট্রপতি এবং তিনি কংগ্রেসের হয়ে বেশ কয়েক বছর কিন্তু কংগ্রেসকে সার্ভিস দিয়ে এসেছেন এবং সেখান থেকে তিনি ভারতরত্ন সম্মাননা এবার কিন্তু পেয়েছেন, এমনটি নিউজ করে রেখেছে বাংলাদেশ প্রতিদিন। এছাড়া সর্বশেষ যে নিউজটি বাংলাদেশ প্রতিদিন তাদের সংবাদ শিরোনামে রেখেছে, সেখানে তারা বলছেন ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশন মশার গুমের ওষুধ এনেছে। এটি কিন্তু বিএনপির মুখপাত্র রিজভি তিনি কিন্তু অ্যাডভোকেট রিজভি এমনটি বলেছেন এবং আজকে তিনি কিন্তু ডেঙ্গুর যে প্রচারণা, ডেঙ্গু থেকে কীভাবে বাঁচা যায় সেটার প্রচারণা আর লিফলেট বিলি করার সময় এমনটি বলেছেন এবং তিনি বলছেন সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের সরকার কিন্তু বাংলাদেশের ডেঙ্গু যে একটি বিস্তার লাভ রোধ করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেটি কিন্তু আসলে লোক দেখানো এবং সেটি কিন্তু ততটা বাস্তবিক নয়। এবং তারা কিন্তু আরও বলছেন যে সিটি কর্পোরেশন ঢাকার যে সিটি কর্পোরেশনগুলো আসে সেখান থেকে মশার ওষুধ নিধনের জন্য যে ওষুধগুলো আনা হয়েছে আসলে সেগুলো আসলে সেগুলোতে তো মশা তো মরছেই না, আসলে সেগুলো মশা মারার জন্য নয় বরং মশাকে ঘুমানোর জন্য, ঘুম পাতানোর জন্য এমনটি এনেছে এবং সরকার এই টাকাগুলো ওয়েস্ট করেছে, এমনটি কিন্তু বলছেন বিএনপির মুখপাত্র। এছাড়া দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের আরেকটি জনপ্রিয় এবং সর্বাধিক প্রচারিত একটি দৈনিক সংবাদ মাধ্যম, যেখানে দৈনিক যুগান্তর। তারা এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে সেখানে তারা বলছেন
370 ধারার জন্য জম্মু কাশ্মীর পেয়েছে শুধু সন্ত্রাসবাদ মোদি। এখানে কিন্তু ভারতের বর্তমান রাষ্ট্রপতি কিন্তু তিনি প্রধানমন্ত্রী মোদি কিন্তু বলেছেন যে কাশ্মীর বর্তমানে যে কাশ্মীরের যে পরিস্থিতি সেটি কিন্তু 370 ধারার জন্য শুধু সন্ত্রাসবাদ পেয়েছে, এবং তিনি এখন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি কিন্তু কাশ্মীরের জন্য অনেকটা ভালো হবে এমনটি কিন্তু বলেছেন। যদিও কাশ্মীরিরা সহ বিশ্বের বিভিন্ন জায়গার কিন্তু নেতাকর্মী সহ বিভিন্ন ধরনের মানবতার যে একটি আহ্বান, সেখানে কিন্তু তারা বলছেন যে এইটি কিন্তু মোদির একটি আগ্রাসন, এবং এই আগ্রাসন কিন্তু কাশ্মীরের বিরুদ্ধে এই আগ্রাসন বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় একটি সরব একটি প্রতিবাদ সহ সব জায়গায় কিন্তু এই রব উঠেছে। এছাড়া দর্শক এই মুহূর্তে যুগান্তর পত্রিকা তাদের আরেকটি নিউজ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে তারা বলছেন ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান। দর্শক, কাশ্মীর নিয়ে কিন্তু যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব চলে আসে, এবং এর প্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকবার এর আগেও কিন্তু পাকিস্তানের সিনেমা নিষিদ্ধ করেছিল, এবং পাকিস্তানের সিনেমায় কিন্তু ভারতের সিনেমায় কিন্তু পাকিস্তানের বিভিন্ন আর্টিস্টেরও কিন্তু শিল্পীদেরও কিন্তু সেখানে কিন্তু তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়নি। এবার কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু এবার ভারতীয় সিনেমাগুলো নিষিদ্ধ করেছে পাকিস্তান। এছাড়া দর্শক আরেকটি সংবাদ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেটি আপনাদের সামনে আমি একটু আগেই আলোচনা করেছি। একই সংবাদ, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সালমা চৌধুরী। দর্শক, আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের আরেকটি প্রচারিত দৈনিক, যেটি দৈনিক সংবাদ মাধ্যম দৈনিক সমকাল পত্রিকা এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে তারা বলছেন জামিন হলো না মিন্নির। দর্শক, আপনারা জানেন বরগুনার আর সেই রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে প্রধান সাক্ষী ছিলেন মিন্নি, এবং মিন্নিকে বিভিন্ন উপায়ে পুলিশের কিন্তু প্রশাসনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে এই মামলার আর একজন আসামি হিসাবে এবং এই মামলায় জড়িত এই প্রমাণ পাওয়ার পর তাকে কিন্তু গ্রেফতার করা হয়। যদিও এই গ্রেফতারের প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বিভিন্ন উপরের মহলের ছাপ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং হত্যাকারীদের সাথে আওয়ামী লীগের এবং স্থানীয় আওয়ামী লীগের একটি যোগাযোগ রয়েছে, এবং যুগ সাজসেই কিন্তু ঘটনা ভিন্ন হাতে প্রবাহিত করতে রিফাত শরীফের স্ত্রী মিন্নিকে গ্রেফতার করা হয়েছে। এমনটি কিন্তু বেশ মিন্নির পরিবার সহ বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল, এবং এর প্রেক্ষিতে কিন্তু মিন্নিকে আজ কিন্তু তিনি তিনি আদালতে জামিন চেয়েছিলেন, এবং সেই জামিন কিন্তু জামিনটি তার নাকচ করে দিয়েছেন আদালত, এবং তাকে আবারও কারাগারে প্রেরণ করা হয়েছে। দর্শক, এছাড়া আরেকটি সংবাদ দৈনিক সমকাল বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে তাদের শিরোনামে, যেখানে তারা বলছেন ডেঙ্গুর ওষুধ আমদানিতে তাৎক্ষণিক অনুমতি। যেহেতু ডেঙ্গুর ওষুধ, দর্শক আপনারা জানেন ডেঙ্গু কিন্তু একটি মহামারী পর্যায়ের ধারণ করার অপেক্ষায় রয়েছে। সারা দেশেই কিন্তু প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, এবং সেখান থেকে কিন্তু ডেঙ্গু যাতে ওষুধ আমদানিতে যাতে ডিলে না হয়, দেরি না হয়, এবং সেক্ষেত্রে তাৎক্ষণিক যাতে অনুমতি দেওয়া হয়, এই বিষয়টি নিয়ে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এমনটি কিন্তু দৈনিক সমকাল পত্রিকা তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। এছাড়া দর্শক আরেকটি সংবাদ দৈনিক সমকাল পত্রিকা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে তারা বলছেন প্রধানমন্ত্রী দেশে ফিরছেন। দর্শক আপনারা জানেন সরকারি সফরে কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু প্রায় 10 থেকে 12 দিন আগে তিনি কিন্তু লন্ডনে অবস্থান করেছিলেন, এবং তিনি কিন্তু লন্ডনের সফর শেষে আজ সকালে তিনি কিন্তু দেশে ফিরেছেন। এই বিষয়টি নিয়ে দৈনিক সমকাল পত্রিকা তাদের শিরোনাম করে রেখেছে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের আরেকটি সর্বাধিক প্রচারিত দৈনিক কালের কণ্ঠ এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে তারা বলছেন কাশ্মীরে কেন্দ্রের শাসন সাময়িক, জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি। জাতির উদ্দেশ্যে কিন্তু ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কিন্তু বলছেন যে বর্তমানে কাশ্মীরের যে কেন্দ্রের শাসন এবং স্বায়ত্তশাসিত শাসন সেটি বিলুপ্ত করে যে কেন্দ্রের শাসন চলছে বর্তমানে, সেটি কিন্তু সাময়িক এবং এটি চিরেই বিলুপ্ত করা হবে, এমনটি কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে উত্তাল অবস্থা বিরাজ করছে কাশ্মীরে, এবং সেখানে কিন্তু কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে, এবং সেখানে এমনকি ঈদের জন্য কিন্তু কোনো ধরনের কেনাকাটা করা হচ্ছে না, এবং এমনটি কিন্তু বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এসেছে, এবং সেখানে সাংবাদিক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরও কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে কোনো ধরনের রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু সংবাদ করে রেখেছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা তাদের প্রধান শিরোনামে। এছাড়া দর্শক সর্বশেষ যে নিউজটি দিয়ে আমি আজকে শেষ করব, সেখানে একটি আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলা সম্পর্কিত একটি সংবাদ দিয়েই আজকে কিন্তু শেষ করব, যেখানে বলছেন বাংলাদেশের নতুন কোচ মাইক হেসন।
এটি কিন্তু এখানে একটি বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে যেটি যে বাংলাদেশের নতুন কোচ হয়তো হতে চলেছেন নিউজিল্যান্ডের সাবেক সফল কোচ নিউজিল্যান্ডের এই ব্ল্যাক কাপস মাইক হেসন। তিনি কিন্তু বাংলাদেশের বিসিবির যে একটি শর্ট লিস্ট বাংলাদেশ প্রধান কোচ হতে যারা শর্ট লিস্টেড আছেন তিনি কিন্তু সবার উপরেই বলা যায় এবং বিসিবির কিন্তু অনেকটা তাকে নিয়ে অনেকটা আগ্রহ, যদিও কিন্তু আফ্রিকান আরেকজন সাবেক ক্রিকেটার যিনি রাসেল ডোমিঙ্গা তিনিও কিন্তু আজকে তিনি বাংলাদেশের বিসিবি ক্রিকেট বোর্ডের সেখানে কিন্তু তিনি আজকে সাক্ষাৎকার দিয়েছেন, যদিও একটি অসমর্থিত সূত্রে জানানো হচ্ছে ডোমিঙ্গো কিন্তু তিনি বাংলাদেশের প্রধান কোচ হতেই তেমনটা আগ্রহী নয়, এমনটি কিন্তু একটি সংবাদ মাধ্যমে এসেছে। তবে মাইক হেসন তিনি কিন্তু যদিও বাংলাদেশের বিসিবি সহ বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের তিনি কিন্তু প্রধান পছন্দ, কিন্তু মাইক হেসন তিনি নিজে থেকে চাচ্ছেন যাতে ভারত কিংবা পাকিস্তানের কোচ হতে, এমনটি কিন্তু নিউজিল্যান্ডের একটি প্রধান সংবাদ মাধ্যম এমনটি করে রেখেছে, যাতে সেখানে তারা বলছেন মাইক হেসন হয়তো ভারত কিংবা পাকিস্তানের কোচ হতে চলছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে বেঙ্গালুরু আইপিএলের একটি অনেক নামি দামি একটি ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরুর কিন্তু তিনি কোচ হিসাবে ছিলেন এবং সেখান থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এবং এই ঘটনার জের ধরে কিন্তু নিউজিল্যান্ডের এই সংবাদ মাধ্যম বলছেন যে নিশ্চিত না হয়ে হয়তো মাইক হেসন তিনি তার চাকরি ছাড়েননি এবং তিনি হয়তো ভারত কিংবা পাকিস্তানের কোচ হতে চলেছেন। তবে শেষ পর্যন্ত দেখা যাক বিসিবি কি মাইক হেসনকে বিসিবির প্রধান কোচ করে নিতে পারে, এটি আসলে সময়ই বলে দেবে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ। দর্শক, আমরা প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হব আপনাদের বিভিন্ন নতুন নতুন সংবাদ নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর হ্যাঁ অবশ্যই বাংলা ভিউ টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।